নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, যারা রহস্য ভালোবাসেন, যারা অন্ধকারে ভয়ের ছায়া খুঁজে পান, আর যাদের মনে অলৌকিকতার প্রতি এক গভীর আকর্ষণ, তাদের জন্যই আমাদের এই যাত্রা। প্রতিটি গল্পে আমরা আপনাকে নিয়ে যাই এক নতুন জগতে, যেখানে সত্য আর বিভ্রমের সীমানা ঘোলা হয়ে যায়। আমাদের আজকের বিশেষ নিবেদন আতঙ্কের কবলে বিশুদা। লেখক অপূর্ব সেনের একটি এমন গল্প যেখানে রাতের নীরবতা ভেঙে দেবে অজানা আওয়াজ, আর পরিচিত মুখগুলোর মধ্যেই খুঁজে পাবেন অচেনা আতঙ্কের ছায়া। তাহলে চলুন আলো নিভিয়ে কানে ইয়ারফোন নিয়ে প্রস্তুত হওয়া যাক আজকের গল্পের জন্য। আজও কিন্তু গল্পের মধ্যে থেকে থাকছে একটি বিশেষ প্রশ্ন, এবং যারা গত এপিসোডে সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন তাদের নাম আজকের গল্পের শেষে ঘোষণা করা হবে। শুরু হচ্ছে লেখক অপূর্ব সেনের কলমে আতঙ্কের কবলে বিশুদা। সময়টা সন্ধে 7টা। শহরের ঠিক কোন অংশটা বলা মুশকিল, তবে জায়গাটা যেন একটু পুরনো দিনের গন্ধ মাখা, কোনো রেল স্টেশনের কাছাকাছি। ধুলো মাটি মাখা রাস্তা, ছেঁচড়ানো স্কুটারের চাকা ঘষা পাথর, আর তাতেই ভেজা ছিটে পড়ে ধারের পিচ ঢালা ফুটপাথে। বৃষ্টি পড়ছে রীতিমতো টিপটিপ করে। ছাতার নিচে মানুষগুলো ভিজে যাচ্ছে অর্ধেক, আর তাতেই যেন এক অদ্ভুত আনন্দ লুকিয়ে আছে। একটা টিনের ছাউনি দেওয়া চায়ের দোকান, নাম মা লক্ষ্মী টি স্টল। পুরনো কাঠের বেঞ্চ, কালি ধরা কাঁচের গ্লাসে ধোঁয়া ওঠা চা, আর তার সঙ্গে ছাউনির নিচে বৃষ্টির শব্দ। টিনে পড়া জলের শব্দ যেন কণ্ঠস্বর পায়, কথার সুর মিশে যায়। আর সেই দোকানে জমেছে পুরো দস্তুর আড্ডা। কেউ বা গরম চায়ে চুমুক দিচ্ছে, কেউ বা কোমরে গামছা পেঁচিয়ে বসে আছে, কারোর হাতে বিড়ি, কারোর কপালে চিন্তার ভাঁজ। আড্ডার খাতিরে এখানে রোজ সন্ধেবেলায় জনার 7 লোক বসে, আর আজকের বৃষ্টি ভেজা সন্ধে যেন বাড়িয়ে দিয়েছে তার গা ছমছমে মাত্রা। একজন বলল, আরে বলিস কি, এই ভূত টুত কোথায় থাকে রে ভাই? সবই তো মনের ভুল। অন্যজন হেসে উত্তর দিল, তাহলে কাল রাতে পুরনো শ্মশানটার পাশ দিয়ে যাওয়ার সময় তোদের রাধে কেন হুক করে দৌড়ে পালালো? তৃতীয় জন ফিক করে হেসে বলল, ওটা তো রাধে না রে, ব্যাটার মূত্রথলি পালালো রে ভাই। ওর তো খুব জোর বেগ চেপেছিল। হাসির রোল উঠল। তবু তার মাঝখানেও একটা ক্ষীণ শীতল হাওয়া বয়ে গেল যেন, যা হাসির কণ্ঠরন্ধ্রে গিয়ে আটকে দিল এক মুহূর্তের জন্য। দলের মাঝখানে বসে থাকা, পরনে সাদার উপর নীল রঙের ধুতি পাঞ্জাবি, একটা পুরনো চামড়ার ব্যাগ পাশে রাখা, চোখে মোটা ফ্রেমের চশমা, একজন গম্ভীর মুখ করে চুপচাপ বসে থাকা মানুষ হঠাৎ বলে উঠল, সব সময় চোখে যা দেখা যায় সেটাই যে ভূত, এমনটা ভাবা ভুল। আর চোখে দেখা যায় না মানে যে কিছু নেই, সেটাও একেবারে ঠিক নয়। অনেক সময় আমাদের আশেপাশে এমন কিছু ঘটে যেগুলো যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না, কিন্তু অনুভব করা যায়। ঠিক এমন একটা অভিজ্ঞতা আমারও হয়েছিল, যা আজও মনে পড়লে গায়ে কাঁটা দেয়। সকলের মুখ থেমে যায়। নিঃশব্দে ঢেউ আছড়ে পড়ে দোকানের গায়ে। বাইরে তখনও বৃষ্টি পড়ছে এক নাগাড়ে। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে চারিদিক আলোকিত হয়ে উঠছে, তারপর আবার অন্ধকার। চায়ের দোকানের কর্মচারী ভাদু বিশ্বাস তখন চুলার পাশে দাঁড়িয়ে আছে। তেল গরম, ছ্যাঁক করে ফেটে উঠল। নারায়ণ বসু ইলেকট্রিক অফিসের কর্মচারী। বিশুদার মুখে ভয়ের কথা শুনে যেন বিশ্বাসই করতে পারছেন না। এটা বলো না বিশুদা, তুমি যদি ভয় পাও তাহলে আমাদের কি হবে বলো তো? আর ভাবু, আর দুটো গরম গরম এই বলে নারায়ণ দুটো গরম গরম স্পেশাল আলুর চপের অর্ডার দিয়ে দিল।
বাইরে তখন তীব্র বজ্রপাত, এক টানা জলের শব্দ, তার মাঝে মেঘের গর্জন আর টিনের ছাউনি চাপড়ে বাজা জলের আওয়াজ, পুরোটা মিলে যেন এক অলৌকিক রাগিনী সৃষ্টি করে। ভাদু তেলে ভাজার কড়াইতে আলুর চপ ছেড়ে দিতেই তার সঙ্গে ঝাঁ ঝাঁ শব্দে মিলল বাইরের ঝোড়ো হাওয়ার সুর। ভিজে সন্ধ্যের এমন আবহে গল্প শুরু না হলে যে অন্যায়। বিশুদা একটু গলা খাঁকড়ি দিয়ে বললেন, সময়টা ছিল চৈত্র মাস। হঠাৎ করেই আমার অফিস থেকে একটা জরুরি চিঠি এলো। আমাকে যেতে হবে পশ্চিমবঙ্গের একটি জায়গায়, খুব চেনা, নামটা বললেই বুঝবে, তারাপীঠে। তবে আমি গিয়েছিলাম ওখানকার একেবারে বাইরের দিকটায়, মন্দির থেকে অনেকটা দূরে, এক ধরনের আধা গ্রাম আধা শহরের মধ্যবর্তী একটা অঞ্চল, যেটা তখন অত জনপ্রিয় ছিল না। আমি ট্রেনে করে পৌঁছলাম রানীগঞ্জ পর্যন্ত, তারপর বাসে করে বীরভূম, সেখান থেকে ভাগ করে নেওয়া রিকশায়, তারপর পায়ে হেঁটে পৌঁছতে হয়েছিল সেই জায়গায়। চারিদিকে ছিল প্রচণ্ড রোদ, আর পেছনে শুধু মাঠ, পুকুর আর দূরে কিছু গাছপালা। মানুষজন খুব একটা চোখে পড়ছিল না, একটা কেমন শুনশান ভাব। গাটা ছমছম করে উঠল। তখনই বুঝলাম এখানে কিছু তো একটা আছে, যেটা ঠিক চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। থাকার জন্য কোনো হোটেল টোটেল ছিল না। গ্রামের এক প্রান্তে একটা খালি বাড়ি পাওয়া গেল। কিরকম যেন একটা অচেনা গন্ধ। মনে হচ্ছিল সেই ঘর যেন আমাকে কিছু বলতে চাইছে, ডেকে নিচ্ছে। এইটুকু বলে বিশুদা থামলেন। চারপাশ নিঃশব্দ, শুধু টিনে বৃষ্টির ছাপড়ানি। চায়ের কাপটা হাতে তুলে নিয়ে আরেকটা চুমুক দিলেন তিনি। ভাদুর বানানো গরম গরম আলুর চপ এসে পৌঁছেছে ঠোঙায়। বাদামি ঠোঙার নিচে তেল চুইয়ে পড়ছে, ভিতরে রং চঙে লঙ্কা গুঁড়োর প্রলেপ দেওয়া চপ। বিশুদা একটা তুলে নিলেন হাতে, তারপর আরাম করে কামড় বসালেন। মুখে আস্তে আস্তে গলে গেল মচমচে আলুর পুর। তারপরেই আবার শুরু করলেন গল্পের পরবর্তী অধ্যায়। অফিসের কাজটা ছিল জরুরি, দিন পাঁচেক থেকে আবার ফিরতে হবে। থাকার জায়গা নিয়ে প্রথমে একটু চিন্তায় পড়েছিলাম বইকি, কিন্তু স্থানীয় একজনের সহায়তায় অবশেষে ওই ভাড়া বাড়িটা পেলাম। একজন বিত্তশালী ভদ্রলোকের দোতলা বাড়ির একটি ঘর। দক্ষিণ পশ্চিম কোণের একটিমাত্র কামরা। ঘরটা অদ্ভুতভাবে আকর্ষণ করছিল আমায়। বাড়িটা দেখে প্রথমে মনে হয়েছিল এ যেন হেমেন্দ্র কুমার বা বিভূতিভূষণের কোনো কাহিনীর সেটিংস থেকে উঠে এসেছে। নীলচে ছোপ ধরা দেওয়াল, বারান্দার রেলিংয়ে লতানো গাছ, পেছনের দিকে একটা বিশাল বট গাছ, যার গুঁড়িতে সিঁদুরের দাগ লেগে আছে। বাড়ির মালিক ভদ্রলোক বেশ সদাচরণে মানুষ। তার নাম যদ্দূর মনে পড়ে সুশীল মজুমদার। পরনে ধুতি, গায়ে হালকা গেঞ্জি, চোখে মোটা কাঁচের চশমা। শুনেছিলাম স্ত্রী বহুদিন আগেই মারা গিয়েছেন। একমাত্র ছেলে আমেরিকায় থাকে, বছরে একবারের বেশি আসে না। তিনি নিজে একা থাকেন নিচতলার একটা ঘরে, আর দোতলায় মাঝে মাঝে ভাড়াটিয়া ওঠান। আমাকে যখন ঘরটা দেখাতে নিয়ে গেলেন, তখন চাবি দিয়ে তালা খুলতে খুলতে মুখ ফেরালেন, বললেন, আগে আপনি ভয়ের মানুষ তো নন নিশ্চয়ই। পাশের ঘরটা থেকে মাঝে মধ্যে একটু শব্দ টব্দ শুনতে পাওয়া যায়। তবে আমি এতদিন ধরে আছি, তেমন কিছু হয়নি কখনো। মানে ওই ভয় টয় পাবেন না। যদি কিছু খারাপ লাগে মানে ডাকবেন, হ্যাঁ? আমি মানে ওই নিচেই থাকি। বিশুদা থামলেন এক মুহূর্ত, চপের ঠোঙা থেকে আর একটা তুলে নিলেন,
তারপর মুখে পুড়ে বললেন, তা লোকটার মধ্যে একরকম সরলতা ছিল। অনেকে তো এমন কিছু বলেই না, অথচ উনি নিজে থেকে সাবধান করে দিলেন। এতে তার সততার প্রমাণ মেলে। তখনই মনে মনে ঠিক করলাম ঘরটা নেব। দরজা খুলে ঘরের ভিতরে ঢোকার মুহূর্তটা এখনো মনে আছে। ঘরটা যেন একটা নিঃশব্দ মিউজিয়াম। মোটা কাঠের জানলা, একপাশে একটা পুরনো লেখার জন্য টেবিল, আর তার উপর একটা ভাঙা কেরোসিন ল্যাম্প। দেওয়ালে ধুলোর আস্তরণ, পোকা ধরা ফ্রেমে একটা দেবী দুর্গার ছবি, যার একটা কোণ ছেঁড়া, আর তাতে শালপাতার শুকনো ধুলো আটকে আছে। মেঝেতে পুরনো একটা খাট, যার নিচে ধুলো মাখা জ্যামিতিক নকশা আঁকা কার্পেটের দাগ। ঘরের এক কোণে একটা কাঠের আলমারি, তাতে তালা ঝোলানো। খাটের একপাশে আরেকটি ছোট্ট গোল টেবিল, তার উপর একটা গ্লাস আর একটা মাটির কলস। মনে হচ্ছিল যেন এই ঘরের সময়টা থেমে গেছে কোনো এক বিস্তৃত অতীতে। ভদ্রলোক জানলার কাছে এসে বললেন, রান্নাটা মানে আপনাকেই করতে হবে। বাইরে বাজারটা কাছেই, হাঁটা পথ। আর মানে ওই স্নান করবেন পেছনের পুকুরে। জানলাটা খুলে জানলার বাইরে আঙুল দিয়ে পুকুরটা দেখিয়ে দিল। জানালার পাল্লা খুলতেই একটা দমকা ঠান্ডা হাওয়া এসে আমার মুখে লাগলো, যেন অচেনা কারোর নিঃশ্বাস। দেখলাম পেছনে ঘন গাছপালা, তার মধ্যিখানে একটা বড় পুকুর, একটু দূরে কয়েকটা ঝোপঝাড়, আর তারই ফাঁক দিয়ে দেখা যাচ্ছে বিস্তৃত এক মাঠ। আর মাঠের ওই প্রান্তে ছোট ছোট কুঁড়ে ঘর। কয়েকজন সাদা ধুতি পরা মানুষ দূরের মাঠের পাশে একটা দিঘির ধারে বসে আছে। কেউ স্নান করছে, কেউ মাছ ধরছে। এক নিস্তব্ধ গ্রাম্য প্রকৃতি, তবু যেন কোথাও একটা চঞ্চলতা লুকিয়েছিল। চোখে পড়ছিল না ঠিকই, কিন্তু মনটা বারে বারে খচখচ করছিল। তবে সেদিন বিশেষ কিছু টের পাইনি, বরং ঘরটা বেশ ভালোই লাগছিল। শান্ত, নির্জন, কাজ করার মতো উপযুক্ত পরিবেশ। কিন্তু আমি জানতাম না ঠিক সেই জানলা দিয়ে আমার জীবনের এক অদ্ভুত রাতের শুরু হতে চলেছে। এতদূর বলেই বিশুদা আবার চুপ করে গেলেন। বাইরে এখনো বৃষ্টি পড়ছে। টিনের ছাউনিতে জলের শব্দ যেন ধীরে ধীরে মিশে যাচ্ছে ঘরের নিঃশব্দতায়। দলটা চুপচাপ। কেউ এক চুমুক চা খাচ্ছে, কেউ চপে কামড় বসাচ্ছে, কেউ চোখের পাতা না ফেলে তাকিয়ে আছে বিশুদার দিকে। প্রথম দিন, তারপর দ্বিতীয় দিন, সবকিছুই যেন স্বাভাবিক। আমি ওখানকার লোকালে কিছু কাজ সেরে বিকেলবেলা ফিরতাম। ঘরের জানলায় বসে পুকুরের জলরেখা দেখতাম। কেমন একটা শান্তি ছিল চারপাশে, কিন্তু সেই শান্তির মধ্যে যেন কিছু একটা ফাঁক ছিল, অদৃশ্য অথচ অনুভবযোগ্য। আমি বরাবরই নিজের অনুভূতিতে বিশ্বাস করি, তবু তখন ভেবে নিয়েছিলাম নতুন জায়গা, অচেনা পরিবেশ, এইসব হয়তো মনকে ধোঁকা দিচ্ছে। কিন্তু তৃতীয় দিন রাত ঠিক 12টা পেরোতেই আমার ঘুমটা ভেঙে গেল হঠাৎ করেই। এমন নয় যে কোনো স্বপ্ন দেখে জেগে উঠেছি, বরং একটা শব্দ, অদ্ভুত এক খচর খচর আওয়াজ আমার ঘুমের ভিতর যেন মনটাকে কেটে ঢুকে গেল। আমি চোখ খুলে শুয়ে রইলাম, একদম চুপচাপ। সেই শব্দটা যেন ঘরের পাশের দিক থেকে আসছে, পূর্ব দিকের দেয়ালটার ঠিক ওই পাশে।
যেখানে মজুমদারবাবু বলেছিলেন মাঝে মাঝে শব্দ হয়, আর শব্দটা যেন কেউ নখ দিয়ে কাঠের গায়ে ঘষছে, টেনে নিচ্ছে নিচ থেকে ওপর, আবার উপর থেকে নিচ, এমনভাবে যেন যেন কেউ ঘর চিরে ভেতরে ঢোকার রাস্তা খুঁজছে। ঘরের ভেতর থমথমে বাতাস, যেন কেউ জানলার ওপার থেকে নিঃশব্দে নিঃশ্বাস ফেলছে। আমি আমি উঠে বসলাম বিছানায়। চারিদিকে একটা নিস্তব্ধতা। খাটের পাশে রাখা ছোট্ট টেবিলে হাত বাড়িয়ে হ্যারিকেনটা ধরতে গিয়েও থমকে গেলাম, কারণ হ্যারিকেনটা জ্বালানোর কথা ছিল আগেই। আগের রাতেও জ্বালানো ছিল, কিন্তু এখন সেটা নিভে গেছে। আর আপনা থেকেই। জানালা খোলা ছিল না, বাতাস ছিল না, তবু নিভে গেছে। আমি আমি ঘরের এক কোণে তাকালাম, সেই বন্ধ আলমারিটার দিকে। অন্ধকারে তার অবয়বটা যেন আরো বড় হয়ে উঠেছে, ফাঁপা ছায়া হয়ে দাঁড়িয়ে আছে। মনে হলো কেউ যেন তার ভিতর বসে আছে, চুপচাপ নিঃশব্দে তাকিয়ে আছে আমার দিকে। আর তখনই বাইরে হঠাৎ একটা শেয়ালের ডাক, তারপরে আরো একটা, তারপর অনেকক্ষণ নীরবতা। আমি হ্যারিকেনটা জ্বালাতে চেষ্টা করলাম, আমার হাত কাঁপছে। মোমবাতি ছিল না, আর ঘরে বিদ্যুৎও ছিল না। অবশেষে কেরোসিনের আগুন জ্বালিয়ে আলো জ্বালাতে পারলাম। অথচ মনে হচ্ছিল সেই আলোটা যেন কেমন কুয়াশাময়, ঝাপসা, অস্পষ্ট আর ঘোলাটে। আর ঠিক তখনই আবার সেই খচর খচর আওয়াজ, এবার যেন আরো কাছাকাছি, ঠিক ঠিক পাশের ঘরে। আমি বিছানা ছেড়ে পা ফেলতেই খেয়াল করলাম মেঝেতে যেন কারোর হালকা পায়ের ছাপ। ভিজে মাটির গন্ধ নিয়ে ঘরে ঢুকে পড়েছে যেন কেউ। বুঝতে পারলাম না এটা আমি যখন ঘরে ঢুকেছিলাম তখনকার আমার নিজেরই পায়ের ছাপ, নাকি অন্য কেউ। অথচ দরজাটা তো আমি ভিতর থেকেই লাগিয়ে রেখেছিলাম। বাইরের বৃষ্টিটা তখন থেমে গিয়েছে, কিন্তু আকাশে মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি। তার সঙ্গে দূরে গাছের ফাঁক দিয়ে মাঝে মাঝে যেন দেখা যাচ্ছে কারা যেন দাঁড়িয়ে আছে। আমি ধীরে ধীরে দরজার দিকে এগোলাম। তারপর কান পেতে শুনলাম। আমি নিশ্চিত আওয়াজটা আসছে পাশের ঘর থেকে। সেখানে যাওয়ার কোনো দরজা নেই। ঘরের দেওয়ালটাই আলাদা করে রেখেছে দুইটি ঘরকে। তবু মনে হচ্ছিল ঠিক যেন আমার কান ঘেঁষে কেউ ঘোরাঘুরি করছে। তখনই আচমকা একটা ঠক করে আওয়াজ, যেন কেউ দেওয়ালে টোকা দিল। একবার নয়, দুবার, তিনবার। ঠিক এমন ছন্দে যেন কোনো সংকেত পাঠানো হচ্ছে। আমার বুকের ভিতরটা ধক ধক করতে লাগলো। গলাটা শুকিয়ে কাঠ। আমি হাঁটতে হাঁটতে জানালার কাছে গিয়ে দাঁড়ালাম। সেখানে গাছগুলোর দিকে তাকিয়েছিলাম তখন হঠাৎ ওপারে একটা ছায়া মূর্তি দেখতে পেলাম। না, মানুষ না, তা ছিল অনেক বেশি লম্বা, মাথাটা নিচু, যেন ঘাড় ভেঙে
একপাশে পড়ে আছে। সে আমার দিকে তাকিয়ে নিঃশব্দে নিঃশব্দে হাসছে। বুঝলাম না আমি চোখের সামনে সত্যিই কি কাউকে দেখছি নাকি নাকি সমস্তটাই আমার ভ্রম। আমি চেঁচাতে পারছিলাম না, হাঁটতে পারছিলাম না। তারপর হঠাৎ আমার দরজার হাতলটা বাইরে থেকে নড়ে উঠল। দরজার হাতলটা তখনও নড়ছে। আমি নিঃশব্দে কয়েক কদম এগিয়ে যেতেই মনে হলো বুকের ভিতরটা কেউ মুঠো করে চেপে ধরেছে। দম বন্ধ করা একটা অনুভূতি। আর ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে ভেসে এলো একটা নরম পরিপাটি কণ্ঠস্বর। ঘুমিয়ে পড়লেন নাকি? আর দরজাটা একবার খুলুন তো। বুঝলাম সুশীল বাবু, বাড়ির মালিক। বুকের ভিতরের আশঙ্কা এক নিমেষে যেন নেমে এলো হাঁটু অবধি। গলাটা খানিকটা পরিষ্কার করে আমি এগিয়ে গিয়ে দরজাটা খুললাম। ঘরটা তখন আধো আলো আর আধো অন্ধকারে ডুবে আছে। আর মাঝে মাঝে বিদ্যুতের চমকে মুহূর্তিক আলো এসে পড়ছে দেওয়ালের গায়ে। আর সেই ক্ষণিক আলোর ঝলকে সুশীলবাবুর মুখটাও যেন অন্যরকম লাগছিল। মুখটা হাসি খুশি, কিন্তু চোখে কোথাও যেন চিন্তার ছায়া। সুশীলবাবু বললেন, মানে কিছু মনে করবেন না, রাত করে বিরক্ত করলাম। আমার ঘরেও কেরোসিন বাতিটা না নিভে গেছে। ভাবলাম আপনার কাছ থেকে আগুনটা নিয়ে যাই। ম্যাচেস শেষ হয়ে গেছে, কিন্তু এসে দেখি ওই আপনারও একই দশা। তা হ্যারিকেনটা কি নিভে গেছে? হ্যাঁ, সন্ধেবেলায় দেশলাইটা শেষ হয়ে গিয়েছিল, খেয়াল ছিল না। শেষ দুটো কাঠি ছিল, হ্যারিকেনটা জ্বালিয়ে রেখেছিলাম, কিন্তু কখন যে নিভে গিয়েছিল টের পাইনি। তারপর আবার এই কিছুক্ষণ আগে জ্বালিয়েছিলাম। তারপর হঠাৎ করে কেরোসিন মনে হয় শেষ হয়ে গেছে, হ্যারিকেনটা নিভে গেল। তাহলে আজকের রাতটা মনে হয় মানে ওই অন্ধকারেই কাটাতে হবে। বেশ বেশ, আর বিরক্ত করব না, আপনি ঘুমিয়ে পড়ুন। তারপর কোনো শব্দ না করে তিনি চলে গেলেন সিঁড়ি বেয়ে নিচের তলার দিকে। আমি কিছু বললাম না, বলতে পারলাম না। ভয়ের বীজ তখনও মনে গেঁথে আছে। এই বাড়ির রহস্য নিয়ে কিছু বলবো কি না সেটা নিয়ে একটানা দ্বিধায় ভুগছিলাম। তারপর রাতটা কোনো মতে কাটালাম, আলো ছাড়া, ঘুম ছাড়া, নিঃশব্দে চারপাশে শুয়ে থাকা ঘন অন্ধকারের দিকে তাকিয়ে। শুধু একবার মাঝরাতে ঘুম ঘুরে গিয়ে যেন জানলার পাল্লায় আলতো করে আঙুল ছুঁয়ে গিয়েছিল। অথচ জানালার ওপাশে তো দ্বিতীয় তলা থেকে কারোর হাত পৌঁছানোর কথা নয়। ওই মুহূর্তে শুধু একটা কথাই মনে পড়ছিল, পাশের ঘরটায় মাঝে মাঝে শব্দ হয়, কিন্তু কিসের শব্দ? কেন সেই শব্দ? কেউ যেন আমাকে উত্তর না দিয়ে শুধু কুয়াশা ছুঁড়ে দিচ্ছে চোখের সামনে। দিনটা ছিল রবিবার, ছুটির দিন। তাই সকালবেলা একটু দেরিতে ঘুম থেকে উঠলাম। হালকা বৃষ্টি হয়েছিল রাতে। সকালটা ছিল একেবারে স্বচ্ছ, ঠান্ডা। আমি নিচে নামতেই দেখলাম সুশীলবাবু বারান্দায় বসে রয়েছেন। সামনের টেবিলে একটা কেতলি, দুটো কাঁচের গ্লাস, আর তাতে চা রাখা। পাশে মুড়ির ঠোঙা আর আধ ভেজা পত্রিকার পাতা। আমাকে দেখেই হাত নেড়ে ডাকলেন, এই যে বিজুবাবু, চা খাবেন? তা ভালো ঘুম হয়েছে তো? চেয়ারটা টেনে নিয়ে বসলাম ওনার পাশে। চারপাশটা কি সুন্দর! সকালের সোনালি আলোয় ভিজে গেছে গাছের পাতা, পাখির ডাক, দূরের অরণ্য রেখা। আমি হাসতে হাসতে বললাম, বৃষ্টি হয়েছে তো, ঘুমের জায়গায় শুধু শব্দই হলো বেশি। তা তো হবেই। এই অঞ্চলে রাতে গাছের পাতা পড়ে, কাঁঠালের ডাল ভেঙে পড়ে, শিয়াল ডাকে, কথায় আছে শব্দ তো হবেই।
তা ঠিক, কিন্তু পাশের ঘর থেকে আসা শব্দটা কি শিয়ালের কাজ? এবার দেখলাম ওনার মুখটা একটু গম্ভীর হয়ে গেল। চায় চুমুক দিলেন, তারপর কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর এক দৃষ্টে বাইরের বাগানটার দিকে তাকিয়ে থাকলেন। আমি একটু ধৈর্য ধরেই বললাম, মানে যদি কিছু সত্যি থাকে অন্তত জানলেও প্রস্তুত থাকতে পারি। উনি এবার একটা দীর্ঘশ্বাস ফেললেন, চোখের দিকে তাকিয়ে বললেন, বিশুবাবু, এই বাড়িটার একটা ইতিহাস আছে, বিশেষ করে ওই ঘরটা। আসলে বুঝিয়ে বলা সহজ নয়, কারণ ব্যাপারটা এমনই এক জায়গায় পৌঁছেছিল যেখানে যুক্তি, করুণা আর অদ্ভুত এক অশরীরী অনুভব সব কিছু মানে ওই গুলিয়ে ফেলেছিল। এই বছর 5 আগের কথা। তারাপীঠের স্টেশনে কি একটা কাজে গিয়েছিলাম। ওই অঞ্চলটা তো আপনি জানেনই, ওই মানে নানান ধরনের লোকে ভর্তি। সেখানেই একদিন সন্ধেবেলায় দেখা হয় এক বৃদ্ধা মহিলার সঙ্গে। সাদা ধবধবে ধুতি শাড়ি পরা, কুঁচকে যাওয়া মুখটা আর চোখ দুটো এমন করুণ করে তাকাচ্ছিল, আমার মনে হলো আমার মায়ের চোখ। একেবারে একেবারে সেই চোখ। নিজেকে আর সামলাতে পারলাম না। কথা বলতে বলতে জানলাম ভদ্রমহিলা একসময় নাকি কলকাতার কোনো সম্ভ্রান্ত পরিবারে ছিলেন। স্বামী সন্তান সবই ছিল, কিন্তু ভাগ্য এমনভাবে মার খেলেছে যে আজ একটু আশ্রয় খুঁজে বেড়ান ওই মানে মানুষের দয়ার উপর। ওনার কথা শুনে মনে হলো এই মানুষটার কোনো অপরাধ নেই, তবুও তিনি দণ্ডিত। এমন একজন মানুষকে ফিরিয়ে দেওয়া উচিত হবে না। আমি তাকে ওই নিয়ে এলাম আমার বাড়িতে। শুরুতে সব ঠিকঠাকই চলছিল। উনি রান্না বান্না একটু করতেন, বাড়ির ছাদে গাছের জল দিতেন। আমিও ওনাকে মানে ওই মায়ের মতোই দেখতাম। কিন্তু মাস পেরোতেই বুঝলাম ওনার মধ্যে কিছু একটা মানে ওই বদল আসছে। কথা বলতে বলতে থেমে যেতেন, কখনো নিঃশব্দে দেওয়ালের দিকে তাকিয়ে থাকতেন ঘন্টার পর ঘন্টা। রাতে মানে ওই ঘুমোতে যেতেন না, আলোর নিচে বসে হাত দুটো মুঠো করে চেপে ধরে নিজের সঙ্গেই ফিসফিস করতেন। ডাক্তার দেখিয়েছিলাম, নানান রকম ওষুধপত্র চলল, কিন্তু অবস্থার কোনো উন্নতি হলো না। বরং দিন যত গড়ালো উনি যেন অন্য কারোর সঙ্গে কথা বলেন, অচেনা অদৃশ্য কোনো ছায়ার পেছনে হাঁটেন। একটা জিনিস লক্ষ্য করেছিলাম, উনি প্রথম যেদিন বাড়িতে এসেছিলেন একটা ওই পুরনো কাঠের বাক্স এনেছিলেন সঙ্গে। বাক্সটা সবসময় নিজের মাথার কাছে রাখতেন, কেউ ছুলেই একেবারে গর্জে উঠতেন। মাঝরাতে সেই বাক্সটা ঠিক সামনে বসে কি সব বলতেন। অনেক সময় ওই আস্তে আস্তে বলতেন, যেন কান পেতে শুনলে মনে হতো তিনি কারোর সঙ্গে মানে ওই কথা বলছেন। একদিন রাতে চুপি চুপি উকি মারলাম। জানেন কি দেখলাম? ওনার ঠোঁট নড়ছে আর এক দৃষ্টে তাকিয়ে রয়েছে বাক্সটার দিকে। আর তখনই মনে হলো ওই বাক্সের দিক থেকেও যেন একটা মানে ওই ফিসফিসানি একটা খসখসে গলার আওয়াজ ভেসে আসছে, যেন কেউ উত্তর দিচ্ছে তাকে। আমি তো মশাই জমে গেলাম, কিছুতেই নড়তে পারছিলাম না। পরদিন সকালে সাহস করে তাকে জিজ্ঞাসা করলাম ওই বাক্সে কি আছে। উনি হেসে বললেন, ওই বাক্সটা আমার নয়, এটা তো ওর। সে আমাকে ছেড়ে থাকতে পারে না। যতদিন বাক্সটা থাকবে ততদিন আমি বাঁচব। তারপর আর বেশি দিন উনি থাকেননি। 2 দিনের মাথায় চুপচাপ ঘরের মধ্যে দেহ ত্যাগ করলেন। যাওয়ার আগে শুধু বলেছিলেন,
ওকে ফেলে দিও না, ওই বাক্সটাকে যত্নে রেখো, ঘরের ভেতরে রেখো। সে রাগ করলে সইবে না। সেই থেকে ওই ঘরের ঠিক কোনায় বাক্সটা যেমন ছিল মানে ওই তেমনই পড়ে আছে। আমি কোনোদিনও খোলার চেষ্টা করিনি, কথা দিয়েছিলাম। আর সত্যি বলি একটু মানে ওই ভয়ও লাগতো। প্রথম প্রথম রাতে একা থাকতেই পারতাম না। এখন আর কৌতূহল জাগে না, শুধু চাই যিনি গেছেন তার আত্মা যেন শান্তি পায়। শুধু আফসোস, আগে ঘরটা ভাড়া দিতাম, এখন বলতে গেলে বন্ধই হয়ে গেছে। তবে একটা কথা বলি মশাই, আমি তো শুরুতেই সবাইকে বলে দিই মানে ওই ঘর থেকে কিছু শব্দ পেলে ভয় পাবেন না। বেশিরভাগ মানুষ শুনেই চলে যায়। আপনি থেকেছেন মানে আপনি সাহসী মানুষ। আজকাল এমন সাহসী লোক পাওয়া দুষ্কর মশাই। ভদ্রলোকের মুখে এমন কথা শুনে বুকটা যেন আরো কয়েক ভাগ চওড়া হয়ে উঠল। মনে হলো সত্যি তো, যার নিজেরই কৌতূহল নেই, ভয়ও নেই, তিনি যখন ঘরটা বন্ধ করে রেখে দিয়েছেন তখন আমি এক বাইরের লোক হয়ে ওসব নিয়ে মাথা ঘামানোটা এটা কি যুক্তিসঙ্গত? বরং কাজের চাপটা গুছিয়ে এখান থেকে সময় মতো চলে যাওয়াটাই ভালো। কিন্তু মানুষ ভাবে একরকম আর হয় আরেক রকম। আমি ভেবেছিলাম এসব নিয়ে মাথা ঘামাবো না, কিন্তু সেদিন রাতে আবার শব্দটা এলো, আগের চেয়ে বেশি। পাশের ঘর থেকে, একেবারে ঘরের মেঝের নিচ থেকে যেন কিছু একটা লাফিয়ে উঠছে, টেনে নিয়ে যেতে চাইছে কিছু। আমি আর বসে থাকতে পারলাম না, বুকের মধ্যে অসমান ঢেউ উঠেছে। হাতে হ্যারিকেনটা তুলে দরজার দিকে এগোলাম। সুশীল বাবুর সাবধান বাণী মনে পড়ছিল, তবু কৌতূহল আর অজানা আশঙ্কা যেন আমার পাকে ঠেলে নিয়ে চলেছে। দরজার হাতলটা ধরা মাত্রই বুঝলাম তালাটা লুজ, ঠক করে খুলে গেল নিজে থেকেই। হাতটা যেন জং ধরা লোহার ছোঁয়া পেল, ঠান্ডা শিরশিরে। আমি দাঁড়িয়ে গেলাম, দরজাটা খুলে গেল আস্তে আস্তে। এতদিনে তালা জং ধরে ঢিলে হয়ে গেছে নিশ্চয়ই। মুহূর্তে মনে হলো কিছু কৌতূহলের আগুন এত সহজে নেভে না। দরজা খোলার সঙ্গে সঙ্গে একটা হিমেল স্রোত বুকের ভেতর ঢুকে পড়ল, যেন কারো নিঃশ্বাস আমার গলায় এসে লাগলো। ঘরের ভেতরে পা দিতেই টের পেলাম এই ঘরটা আগের মতো নেই। অন্ধকারে একটা গা ছমছমে কিছুর উপস্থিতি, যেন ক্যানভাসের অদৃশ্য রঙে আঁকা কারো মুখ ভেসে আছে ছায়ার ভেতর। হ্যারিকেনের মৃদু আলোয় দেখলাম ঘরের মাঝখানে রাখা সেই কাঠের বাক্সটা, বৃদ্ধার রেখে যাওয়া অশরীরী ভালোবাসায় মুড়ে রাখা বস্তুটা অদ্ভুতভাবে রাখা রয়েছে। বাক্সের ঢাকনাটা আধ খোলা অবস্থায় কাঁপছে, যেন হালকা বাতাসে নয়, কোনো অতৃপ্ত হাত ধীরে ধীরে উঠিয়ে ধরছে। আর ভেতর থেকে যেন নিঃশব্দে কিছু একটা ফিস ফিস করছে। না কোনো ভাষা নয়, বরং অনেকগুলো কর্কশ নিঃশ্বাস একসঙ্গে ছেড়ে যাচ্ছে বাক্সের ভেতর থেকে, যেন কেউ বা কিছু অনেক দিন ধরে ঘুমিয়েছিল আর জেগে উঠেছে। আমার শরীরের লোম খাড়া হয়ে উঠল। পেছনে ফিরে দৌড়ানোর ইচ্ছে হলেও পা দুটো জমে গেল একদম। শুধু অনুভব করছিলাম আমি একা নই, এ ঘরে এখনো কেউ আছে, সে যেন মানুষ নয়,
ও যেন নিঃশব্দে বুঝিয়ে দিচ্ছে আমাকে। আমি জানি আমার উচিত এখন এই ঘরটা থেকে বেরিয়ে যাওয়া, দরজা বন্ধ করে সোজা নিজের ঘরে ফিরে গিয়ে বিছানায় চাদরটা মাথা পর্যন্ত টেনে ঘুমিয়ে পড়া, কিন্তু কিন্তু তবু যেন কারোর অলক্ষ্যে টানা একটা হাত আমাকে ধরে টানতে লাগলো সেই বাক্সটার দিকে। হ্যারিকেনের কাঁপা কাঁপা আলোয় ধীরে ধীরে এগোচ্ছি। মেঝে ঠেলে হালকা একটা ঠান্ডা হাওয়া আমার পায়ের গোড়ালি ছুঁয়ে যাচ্ছে, যেন মাটির তলা থেকে কেউ নিঃশ্বাস ফেলছে। সেই বাক্সটার ঢাকনা এক চুল খোলা, তবু তার মধ্যেই যেন এক গভীর কালো অন্ধকার জমাট বেঁধে আছে, যেখানে আলো পড়েও আলো হারিয়ে যায়। আমি কাছে যেতেই একটা শোঁ শোঁ শব্দ। না, বাতাস নয়, যেন কেউ আমার কানের কাছে ঘেঁষে দাঁড়িয়ে ফিসফিস করছে, কিন্তু কিছু শোনা যায় না, কেবল অনুভব হয় হাতটা অসাড় হয়ে আসছে। মনে হচ্ছে হ্যারিকেনটা ছেড়ে দিয়ে পালাই, কিন্তু দৃষ্টিটা আটকে গেছে সেই বাক্সটার উপর। ঠিক তখনই মনে হলো বাক্সের ভেতরে কিছু একটা নড়ে উঠল অতি ধীরে, ভারী কোনো খসটানোর মতো শব্দ। আমি বুক শক্ত করে একটুখানি এগিয়ে গিয়ে হ্যারিকেনটা একটু নামিয়ে দিলাম। আলো পড়তে এক মুহূর্তের জন্য আমি দেখতে পেলাম, না পরিষ্কারভাবে নয়, তবু ওই কালো অন্ধকারের মধ্যে যেন দুটি ছোট ছোট জ্বলন্ত চোখ তাকিয়ে আছে আমার দিকেই। এতটুকুই, তারপর আর কিছু মনে নেই। দমকা বাতাসে হাতের হ্যারিকেনটা নিভে গেল। পুরো ঘরটা নিমেষে ডুবে গেল গা ছমছমে নিকষ কালো অন্ধকারে। আমার কণ্ঠ শুকিয়ে গেছে, শরীরটা পাথরের মতো ঠান্ডা, আর মনে হচ্ছে আমার পেছনে কেউ নিঃশব্দে হাঁটছে। একবার নিঃশ্বাসের স্পর্শ গায়ে লাগছে ঠান্ডাভাবে। আমি বুঝতে পারছি আমি একা নই, কিন্তু আমি চোখ ঘোরাবার সাহস পাচ্ছি না। আমি ধীরে ধীরে আরো এগিয়ে গেলাম সেই বাক্সটার একেবারে কাছে। বুকের ভিতরটা যেন ধকধক করে উঠছে। হাতের হ্যারিকেনটা একবার কাঁপছে, একবার নিস্তরঙ্গ হয়ে পড়ছে। ঘরটা নিঝুম নিষ্পন্দ, যেন একটা অদৃশ্য দমচাপা আওয়াজ ছড়িয়ে পড়ছে চারপাশে। হঠাৎ মনে হলো দেওয়ালের কোণগুলো গাঢ় অন্ধকারে মিশে অদ্ভুত একটা ছায়ার সৃষ্টি করেছে। কিছু একটা লুকিয়ে আছে যেন এখানে, অদৃশ্য অথচ অনুভবযোগ্য, হাড়ের মধ্যে ঢুকে পড়া শীতল স্পর্শের মতো। এগিয়ে যেতেই সেই ফিসফিস আওয়াজটা আবার শুরু হলো, বাক্সটার দিক থেকেই, যেন কারো নিঃশ্বাস আবার ফিসফিস করে বলা গানের কাছে ফেলে যাওয়া প্রাচীন কোনো মন্ত্র। সেই কাঠের বাক্সটা রাখা আছে আগের মতোই, তবে চারপাশে ছড়ানো বিস্কুটের টুকরো, ঝরে পড়া কাঁচের টুকরো, আর অদ্ভুতভাবে সরে থাকা কাপড়ের স্তূপ। বুকের মধ্যে হঠাৎ একটা চাপা কাঁপুনি উঠল, আর সেই মুহূর্তেই গল্প বলতে বলতে বিশুদা থেমে গেল। দোকানের ভেতরকার সবাই চুপচাপ, একনিষ্ঠ দৃষ্টিতে তাকিয়ে আছে বিশুদার মুখ পানে। বিশুদা একবার চারপাশে তাকালো, তারপর হেসে ফেলল। একটা মোটা কৌতুকময় হাসি, যেন রক্তাক্ত আতঙ্কের ফাটলে ঢেলে দিল একটু গরম রসিকতা। সকলে চমকে উঠল। একজন কৌতূহল চেপে রাখতে না পেরে বলে উঠল, কি হলো বিশুদা, তুমি হঠাৎ করে হেসে উঠলে কেন? তারপর কি হলো বলো, কি ছিল বাক্সটার মধ্যে? বিশুদা হেসে বলল,
কি আর থাকবে বলো, একটা মোটা ধেড়ে ইঁদুর আর তার গুঁড়ি গুঁড়ি করে ঘুরে বেড়ানো কিছু ছোট বাচ্চা বাসা বেঁধেছিল ভেতরে। একজন বিস্ময়ে চোখ বড় বড় করে বলল, ইঁদুর মানে সবটাই ইঁদুরের কাণ্ড? তাছাড়া আর কি, তবে সেটা বুঝতে সময় লেগেছিল। পরে জানতে পারি সেই বৃদ্ধা মানসিক ভারসাম্য হারানোর পর এই ইঁদুরটাকেই পোষ্য বানিয়ে ফেলেছিলেন। বাক্সে রেখে দিয়েছিলেন ওটাকে, কখনো খোলা কখনো তালা বন্ধ। বৃদ্ধার কাছে ওটাই হয়তো একমাত্র সঙ্গী, একমাত্র আশ্রয়। একরকম মাতৃত্ববোধই গড়ে উঠেছিল তার মধ্যে। যেমন করে মা ছোট্ট শিশুকে কোলে নিয়ে আদর করে, ঠিক তেমনই তিনি পোষ মানানো ইঁদুরটাকে নিয়ে গড়ে তুলেছিলেন একটা নিঃসঙ্গ সম্পর্ক। আর এই পৃথিবী ছেড়ে যাওয়ার আগে তিনি ভুল করে ওই কাঠের বাক্সটা তালা বন্ধ করে দেন। পরে অবশ্য ইঁদুরগুলো সেই রাতে তালা কেটেই বাইরে বেরিয়ে এসেছিল। একটু থেমে বিশুদা বলল, পরদিন সকালে সরাসরি ইঁদুর কথাটা বলিনি সুশীল বাবুকে, শুধু জিজ্ঞেস করেছিলাম, আপনার মা কি ইঁদুর দেখে বিড়বিড় করতেন? সুশীল বাবু খানিক চুপ করে থেকে বলেছিলেন, হ্যাঁ মশাই, আগে ঠিকই বলেছেন। মরার আগেও কদিন ওনাকে দেখেছি, মানে ঘরের কোণে বসে থাকা একটা মোটা ইঁদুরকে বিস্কুট খাওয়াচ্ছেন, আর সঙ্গে ফিস ফিস করে কথাও বলছেন। আমার একটা পোষা বিড়াল ছিল, ওর নাম ছিল ওই বিউটি। বিউটিকে দেখলে ওনার মুখে যেভাবে বিরক্তি আসতো, সেটা অন্য কোনো কিছুতে তো দেখিনি মশাই। আমি তখন বুঝেছিলাম পুরো ঘটনাটা আদতে একটা ট্র্যাজেডি, এক মায়ের নিঃসঙ্গতার অসুস্থ বহিঃপ্রকাশ, এক জায়গা হারিয়ে ফেলা বৃদ্ধার শেষ বেঁচে থাকার আঁচড়। তাহলে তো পুরো ঘটনাটাই আপনার ব্যাখ্যার বাইরে, একটা সাধারণ ব্যাপার, মানসিক বিভ্রান্তি। বিশুদা গলা নামিয়ে বলল, হ্যাঁ একদমই তাই, কিন্তু কাহিনীটা বলার কারণ একটাই। এই সাধারণ ব্যাপারটার পেছনে যে কতটা বেদনা লুকিয়েছিল সেটা মানুষ কখনো বোঝে না। আমি যখন সবটা খুলে বললাম সুশীল বাবুকে, তিনি প্রথমে হেসে ফেলেছিলেন, কিন্তু পরক্ষণেই তার চোখের কোণে জল জমে গিয়েছিল। সেই বৃদ্ধার মৃত্যুর এতদিন পরেও তিনি বোধহয় সেদিন আবার একবার মাকে হারালেন। আর আমি বুঝেছিলাম সবটাই যে কেবল ইঁদুর বা পাগলামি ছিল তা নয়, ওর ভেতরে মিশেছিল এক নিঃসঙ্গ আত্মার আর্তনাদ, এক ব্যর্থ মায়ের করুণ সঙ্গতি। তবে সেদিন থেকে একটা কথা আমি নিজের মতো করে বুঝে নিয়েছি, একজন মানুষ, বিশেষ করে একজন মা, যার হাত ধরে একটা গোটা সংসার গড়ে ওঠে, যার আদরে কেউ হাঁটা শেখে, কেউ কথা বলতে শেখে, সেই মানুষটাই একসময় যখন কোনায় ঠাঁই পায় না, তার চেয়ে নির্মম কিছু আর হতে পারে না। আর শুধু পাগল বলে তাকে দূরে সরিয়ে দেওয়া, বোঝা ভাবা, সেটা এক ধরনের সামাজিক অন্যায়। কে জানে, সেই বৃদ্ধা হয়তো প্রতিদিন সন্ধেবেলা বাক্সের মুখের দিকে তাকিয়ে তার নিজের মায়ের মুখটা খুঁজতেন, কিংবা সন্তানদের মুখ। হয়তো সেই ইঁদুরটার মাঝেই তিনি একটা সন্তানের স্পর্শ পেতেন, একটা সঙ্গ, এক ফোঁটা ভালোবাসা। আজ আমরা যাদের অবহেলা করি, যাদের উপর ভরসা করে একদিন আমাদের গোটা শৈশব দাঁড়িয়েছিল, তাদেরও একটা হৃদয় থাকে, একটা অতীত থাকে, আর থাকে এক টুকরো আশা, যা সময়ের সঙ্গে সঙ্গে শুধু পচে যায়, বুড়িয়ে যায়, আর এক সময় বন্ধ হয়ে যায় তালাবদ্ধ বাক্সের মতো। শুনলেন আতঙ্কের কবলে বিশুদা। আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর আজও কিন্তু এই গল্পের মধ্য থেকে থাকছে আপনার জন্য একটি বিশেষ প্রশ্ন। যদি আপনি মনোযোগ সহকারে গল্পটি শুনে থাকেন, তাহলে বলুন তো, আমাদের আজকের গল্পের বিশুদা তারাপীঠের সেই বাড়িতে কাজের সূত্রে কতদিন থাকার জন্য এসেছিলেন? প্রশ্নের সঠিক উত্তর আপনার নামের সঙ্গে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তাহলে চলুন একবার ঝটপট দেখে নেওয়া যাক আমাদের গত এপিসোডে কারা কারা সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন। আপনাদের মধ্যে থেকেই বাছাই করা কয়েকটি নাম আমি ঘোষণা করতে চলেছি।
কমেন্ট করেছিলেন ছাইগড়িয়া পশ্চিম পাড়া থেকে গোলাম মুর্তুজা, দমদম এয়ারপোর্ট থেকে পঙ্কজ, তামিলনাড়ু থেকে বিশ্বজিৎ সিং, চেন্নাই থেকে শেখ মাহমুদ হোসেন, জলপাইগুড়ি থেকে রাধারানী, ব্যারাকপুর থেকে ব্রততী বোস, বারুইপুর জেলের কাছ থেকে শঙ্কর মণ্ডল, উত্তর 24 পরগনার মছলন্দপুর থেকে প্রমিত মণ্ডল, নদিয়া রানাঘাট থেকে শান্তনু অধিকারী, দক্ষিণ 24 পরগনা গিলার ছাড় থেকে বিশ্বজিৎ দাস, হাওড়া সাঁতরাগাছি থেকে মিঠুন, ধনিয়াখালী হুগলি থেকে নন্দিতা মাঝি, রঞ্জনা ঘোষ, মোনালিসা সাহা এবং মোনা মালিক, হুগলি জেলার শিয়াখাল বাজার থেকে শেখ আশিক, বেঙ্গালুরু থেকে বিরাট দে, বাউরিয়া বুড়িখালী থেকে স্নেহা মিত্র, দিল্লি থেকে শর্মিষ্ঠা, মালদা থেকে মিতুশ্রী চৌধুরী ঘোষ, ডানকুনি থেকে জবা চক্রবর্তী, বাদুলিয়া থেকে মিকাইল মণ্ডল, কোচবিহার দেবগ্রাম থেকে প্রশান্ত, দক্ষিণ 24 পরগনার মুলটি রায়পুর থেকে স্নেহা পুরকাইত, কৃষ্ণনগর নদিয়া থেকে রিপন বিশ্বাস, গড়বেতা থেকে সবুজ, রানাঘাট থেকে অভিজিৎ, মেদিনীপুরের নটেশ্বরী চক থেকে গণেশ দাস, সুন্দরবন থেকে রনি দাস, মদনপুর নদিয়া থেকে সৃষ্টি কোলে এবং গুজরাট থেকে চন্দন দাস ও প্রীতম দাস। এছাড়াও আরও অনেকে কমেন্ট করেছেন, কিন্তু সকলের নাম একসঙ্গে নিয়ে গল্পটিকে আর লেন্দি করতে চাইলাম না। সেই কারণে আপনাদেরকে বলবো, আপনারা আজকের গল্পে যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নের সঠিক উত্তর আপনার নামের সঙ্গে লিখুন। হতে পারে আগামী গল্পে আপনার নাম ঘোষণা করছি। তাহলে চলুন আর বেশি সময় নষ্ট না করে আজকের মতো এখানেই শেষ করা যাক এই এপিসোডটিকে। দেখা হবে আগামী গল্পে। তবে আপনারা যারা যারা ভৌতিক গল্প শুনতে নিয়মিত ভালোবাসেন তারা আমাদের আরও দুটি চ্যানেল পিশাচ পর্ব অডিও স্টোরি এবং গপ্পখোর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।